দেখো আজকে ই থেকে শুরু হইব, ফ্লুইড থেকে শুরু হইব। কঠিন শেষ, এখন হইলো প্রবাহী থেকে। ফ্লুইড, এই ফ্লুইড কি? যারা প্রবাহিত হইতে পারে তারাই হইল ফ্লুইড। প্রবাহিত প্রবাহিত হতে পারে যারা, তারাই হইল ফ্লুইড। এমন কে কে আছে? যেমন তরল আছে, আর তোমার গ্যাস আছে। কঠিন কি প্রবাহিত হইতে পারে? কঠিন তো পারে না। তাহলে তরল আর গ্যাস, ওরা হইল কি তোমার ফ্লুইড বা প্রবাহী, প্রবাহী পদার্থ। এরপরে দেখো স্রোত রেখা। স্রোত রেখা বা ধারা রেখো, ধারা রেখো প্রবাহ, এটা হলো তোমার স্ট্রিম লাইন ফ্লো। এটা হলো কি তোমার স্ট্রিম লাইন ফ্লো। স্ট্রিম লাইন ফ্লো আমরা বইয়ের কোন জায়গাতে শুরু করছি বুঝছো? আমরা বইয়ের এই যে এই পেজ থেকে শুরু করছি, পাঠ 7.13, এখান থেকে শুরু করছি তপন স্যারের বইয়ে। কঠিন শেষ হওয়ার পরেই এটা পাইছো। পরীক্ষাগুলা আছে না, পরীক্ষাগুলা শেষ হওয়ার পরেই শুরু হয়েছে তোর। তো এটা দেখো, এই স্ট্রিম লাইন প্রবাহ, এটা হইলো ধরো তোমার একটা প্রবাহ যাইতাছে অনেকগুলা, এরকম পথেই ধরো প্রবাহ যাইতাছে। তো মাঝের যে লাইনটা, সাদা লাইনটা, এটা দিয়ে ধরো এ পয়েন্টে চিন্তা করলা, বি পয়েন্টে চিন্তা করলা, সি পয়েন্টে চিন্তা করলা। তো তোমার এ পয়েন্টে, শুধু এই পয়েন্টে যে বেগটা থাকলো তোমার, ধরো v1 বেগ, এখন প্রবাহ তো আর থামবো না, প্রবাহ তো চলতেই থাকবে। এখন ধরো কণা, তরলের কণাগুলাই তো প্রবাহিত হয়। তো কণা যদি তোমার প্রথমে এই পয়েন্টে v1 বেগ দেয়, এই যে নীল কালি দিয়া দেখাইলাম, এটা v1 বেগ দিল। পরে যদি এই কণাটা তো আর থাকবো না, এই কণাটা তো চলে যাইব, নীল কালির কণাটা হয়তো বিতে চলে গেল। এখন ধরো পরের নীল কালির কণার পরে ধরো আরেকটা কণা আছে, এই যে হলুদ কালির, ধরো হলুদ কালির একটা কণা আছে, ওই যখন এতে আসবো, হলুদ কালির কণাটা মানে এটা পরের, নীল কালির পরেরটা, পরের কণাটা যখন এই পয়েন্টে আবার আসবো, তখনও সেটা এই ভি ওয়ান বেগেই থাকবে।
এ পয়েন্টে v1 বেগই থাকবে, কিন্তু তোমার ওই যে আগে যে নীল কালির কণাটা বি পয়েন্টে আমি লিখছি, তো কার্ভটা একটু চেঞ্জ হয়েছে না? দেখছো কার্ভটা যে একটু চেঞ্জ হয়েছে, এই কার্ভটা চেঞ্জ হওয়ার কারণে তোমার এই বি বিন্দুতে বেগটাও ধরো ভিন্ন আছে। এটা ধরো ভি টু, এখন ধরো নীল কালির কণাটা ভি টু বেগ প্রাপ্ত হয়েছে, এখন নীল কালির কণাটা ভি টু বেগ প্রাপ্ত হয়েছে, কিন্তু এখন যদি আবার হলুদটা যদি আবার এই বি পয়েন্টে আসে, তাহলে হলুদটা আবার ভি টু বেগ প্রাপ্ত হইব। হলুদটা তাহলে কি বেগ প্রাপ্ত হইব? ভি টু। তার মানে তোমার সকল কণা একই বেগ নিয়ে তার অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে। তাহলে তোমার সংজ্ঞাটা দাঁড়ায় এলো এটা, মেন বইয়ে দেখবা, দেখাই আমি তোমাকে সংজ্ঞাটা এখানে আছে। এই যে দেখছো লাল কালি দিয়ে যে মার্ক করলো, প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে তার অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে, তাহলে সেই প্রবাহকে ধারারেখ প্রবাহ বা স্রোত রেখা প্রবাহ বলে। হুম, এই অগ্রবর্তী মানে হলো তোমার কি, সামনেরটা। এটা মানে কি সামনের, সামনের বা পূর্ববর্তী, সামনের বা কি পূর্ববর্তী। না, পূর্বের কণাটা যেই বিন্দুতে ছিল, সেই বিন্দুতে যে বেগটা ছিল, পরে পরের কণাটা ওই পয়েন্টে আসলে, মানে ওই বিন্দুতে আসলে সেম বেগেই থাকবে, কিন্তু পয়েন্ট চেঞ্জ হইলে বেগ চেঞ্জ হইব। পয়েন্ট চেঞ্জ হইলে কি বেগ চেঞ্জ হইব। তার মানে তোমার কি, তাহলে আবার যদি আমরা এখন সি পয়েন্টটা নিয়ে চিন্তা করি, এখানে যদি আমরা আরেকটা স্পর্শক আঁকি, তাহলে স্পর্শক বরাবর হয় নরমালি কি বেগটা, এই যে যে কার্ভটা আমরা আঁকি, ধরো একটা কার্ভ আঁকলাম, এই যে একটা কার্ভ, এখানে এই পয়েন্টে ধরো একটা স্পর্শক আঁকলা, স্পর্শক, তোমরা ম্যাথে শিখছো না স্পর্শক? হ্যাঁ,
তাহলে দেখো, এই যে পয়েন্টে আমরা বেগটা বের করি কেমনে? স্পর্শক আঁকি ম্যাথে, যেমন আমরা পয়েন্টে স্পর্শক আঁকি, একটা একটা বিন্দুতে স্পর্শক আঁকি, বিন্দু বরাবর বেগ ভিটা হইব। তো স্পর্শক বরাবর কি হইব? বেগ হইব। তাহলে তোমার সি বিন্দুতে যে বেগটা, ওই বেগটা যদি ভি3 হয়, তাহলে এই ভি3 বেগটা কার জন্য হইব? সকল কণার বেগই কি ভি3 হইব। তাহলে সি বিন্দুতে সকল কণার বেগ ভি3 হবে। তাহলে বি বিন্দুতে সকল কণার বেগ কি হইব? ভি2 হইব। আবার তোমার এই বিন্দুতে সকল কণার বেগ কি হইব? ভি1 হবে। এবং দিকটাও কি এই তীর বরাবরই হবে। এই যে তীর বরাবর যেখানে দিছি, তীর বরাবরই বেগ মানে দিকটাও হবে সেম। বাকি দুইটার বেলাও দিকটাও যে তীর বরাবর দিছি, ওই তীর বরাবরই হবে। এমন যদি কোনো প্রবাহ এই শর্তটা যদি মানে, এই যে যে শর্তগুলা দেখাইলাম, এগুলা মানলেই ওইটা কি, হ্যাঁ, এগুলা মানলেই তোমার ওইটা কি স্ট্রিমলাইন ফ্লো বা স্রোতরেখা বা ধারারেখ প্রবাহ। এগুলা মানলেই কি স্রোতরেখা বা ধারারেখ প্রবাহ। এরপরেরটা হইলো যে যায় এগুলা মানবো না। এখন একটু বেশি বেগ যদি আমরা দেই, আমরা একটা লিমিট থাকে বেগের, যে কোনো তরল বা গ্যাসের বেলায় সবার জন্যই আলাদা আলাদা একটা বেগের লিমিট থাকে। ওই বেগটার থেকে বেশি বেগ দিলেই দেখা যায় এগুলা আর মানে না, এই সূত্র, এই সেটিংটা আর মানে না। তো ওইটা হইলো তোমার বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ। তো বিক্ষিপ্ত নাম শুনে বুঝতেছো এটা কি র্যান্ডম পুরা উড়ুম তুরুম ঘুরবো। আর ইংরেজি কি? টার্বুলেন্ট ফ্লো। বিক্ষিপ্ত প্রবাহ, টার্বুলেন্ট ফ্লো। এটা ঘটনা কি? এটা তোমার ধরো একবার এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে, মানে পুরাই র্যান্ডম। মানে এতই স্রোত, ধরো এতই স্রোত আসছে নদীর পানিতে, যে পানিগুলা উড়ুম দুরুম ঘুরতাছে। ঝড় আইছে ধরো, ঝড়ের টাইমে, হ্যাঁ। তো এটা সোজা জিনিস, এটা রিডিং করলেই বুঝবা, সংজ্ঞা দেখলেই বুঝবে এটা। দেখো, এই যে আমি দেখি অশান্ত প্রবাহ বলে। তো এটা শুরু হইলো এখান থেকে। কোন তরল পদার্থের বেগ যদি এর কান্তি বেগের চেয়ে বেশি হয়, তাহলে তরল পদার্থের কণার পথ বেগ প্রতিনিয়ত এলোমেলোভাবে পরিবর্তিত হয়, ফলে কণাগুলো আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এতে প্রবাহীর এর সকল নিয়মনা নিয়মানুবর্তিতা হারিয়ে ফেলে। এই ধরনের প্রবাহকে বিক্ষিপ্ত, অনিয়ত বা অশান্ত প্রবাহ বলে। তো এটার একটা সূত্র দিছে অধ্যাপক রেইনল্ডস এর সূত্র। তো ক্রান্তি বেগটা তোমার, ক্রান্তি বেগ মানে লিমিটেড যে বেগটা, যার বেশি দিলে এটা বিক্ষিপ্ত হয়ে যাবে, ওই বেগটাই ক্রান্তি বেগ। এখানে ভিসি সমানুপাতিক হইব ইটা বাই রো আর। পরে যদি তুমি সমানুপাতিক চিহ্ন উঠাও পরের লাইনে, তাহলে হইব আর ইটা বাই রো আর। তো ইটা কি, রো কি, আর কি, এগুলা পরে জানবা, সমস্যা নাই। এই সূত্র আঙ্গু লাগবেও না, এই সূত্র দিয়ে অঙ্ক টাঙ্ক আসেও না, এটা জাস্ট দেখানোর জন্য। এখানে আর ই যেটা,
এটা হলো তোমার রেনল্ডস নাম্বার, রেনল্ডস এর সংখ্যা। তো এটা যদি তোমার 2000-এর কম থাকে, এই সংখ্যাটা যদি 2000-এর কম থাকে, তাহলে ওইটা হলো তোমার, আর এই যদি 2000-এর কম হয়, তাহলে ওইটা তোমার কি হইব, স্ট্রিম লাইন ফ্লো হইব, মানে ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ হবে। আর যদি এটা 2000 থেকে 3000-এর ভিতরে হয়, তাহলে এটা চেঞ্জ হইতাছে, এটা আমরা বুঝব, মানে ধারারেখ থেকে বিক্ষিপ্ততে যাচ্ছে, ধারারেখ প্রবাহ থেকে বিক্ষিপ্ততে যাচ্ছে, বিক্ষিপ্ততে যাচ্ছে, ধারারেখ থেকে কি বিক্ষিপ্ততে যাচ্ছে, আমরা এটা বুঝব। আর যদি তোমার 3000-এর বেশি হয়, 3000-এর বেশি যদি হয়, আরই 3000-এর বেশি হলে ওইটা কি, তাহলে পুরা বিক্ষিপ্ততে চলে গেছে, বিক্ষিপ্ত প্রবাহ। 3000-এর বেশি হলেই কি, পুরা বিক্ষিপ্ত প্রবাহ। এগুলাই এই সংখ্যাগুলাই মেনলি এমসিকিউর জন্য লাগে, তা বাদে সূত্র অঙ্ক টঙ্ক আসে না। এরপরে আমরা ইম্পর্টেন্ট টপিকে যাই, এটা হলো কি আঙ্গু সান্দ্রতা, সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা কি ভিসকোসিটি, এটা হইলো তোমার প্রবাহের বিরুদ্ধে বাধা, প্রবাহের বিরুদ্ধে বাধা। এটা হইলো ঘর্ষণের মধুরী। তোমরা কঠিন পদার্থে ঘর্ষণ দেখছো না, ঘর্ষণ, ঘর্ষণ, এটা হইলো তরল পদার্থের বেলা সান্দ্রতা, এটা ঘর্ষণের মধুরী তরল পদার্থের বেলা, তরলের বেলা, তরল বা গ্যাস, মানে ফ্লুইডের বেলা, এটা কি ফ্লুইডের বেলা, তরল বা গ্যাস মানে কি ফ্লুইডের বেলা, এটা ফ্লুইডের বেলা, ফ্লুইডের বেলা। তবে এটা হইলো ইন্টারনাল, এটা কি ইন্টারনাল, ইন্টারনাল। এই ঘর্ষণ যেটাই আমরা বলতাছি, ঘর্ষণের সাথে তুলনা করতাছি আমরা, এটা এটা কি প্রবাহী বা ফ্লুইডের ইন্টারনাল একটা ঘটনা, ইন্টারনাল একটা ধর্ম। ইন্টারনাল মানে তো বুঝেই অভ্যন্তরীণ। তো এটা আমরা ভালো সংজ্ঞা দেখি, তো ভালো সংজ্ঞা দেখার আগে আমরা এটা দেখি। তো ধরো তোমার ই উঁচা জায়গার থেকে ঢালু তক্তা বড়, ধরো ঢালু তক্তা আছে তোমার কাছে, এটা ধরো ঢালু তক্তা, এখান থেকে তুমি ধরো পানি পালাইতেছো, আর তুমি ধরো মধু পালাইতেছো। তো হলুদটা দিয়ে মধু বুঝাইছি আর নীলটা দিয়ে পানি বুঝাইছি। তো কোনটা তাড়াতাড়ি গড়িয়া পড়বো, ঢালু তক্তা দিয়া পানি কিন্তু তাড়াতাড়ি পড়বো, আর মধু আস্তে আস্তে পড়বে। এটা হয় যে ধর্মের কারণে, ওই ধর্মটাই কি সান্দ্রতা। মধু আর এটা ধরো পানি, আগে পড়বো কে, আগে পড়বে, আগে পড়বে পানি,
তাই পানির সান্দ্রতা কম, পানির কি সান্দ্রতা কম। আর আস্তে আস্তে পড়বে কে, আস্তে আস্তে পড়বে মধু, তাই মধুর সান্দ্রতা বেশি। তো মধু আস্তে আস্তে পড়বে, মধু পরে পড়বে, পরে পড়বে, মানে ওর সান্দ্রতা কি বেশি, মানে ওর সান্দ্রতা বেশি। বুঝছো, উদাহরণটা বুঝছো নাকি? হুম। তাহলে আমরা এবার দেখি একটু কি সংজ্ঞা। এবার আমরা দেখি, এবার ধরো একটা টেবিল, এটা ধরো টেবিলের সারফেসটা, টেবিলের সারফেসটা, তো এখানে তুমি তরল একটা রাখছো, তরলের ফোঁটাটা দেখতেছো তুমি। এখন ধরো এটা যদি মুভ করে, মানে এটা যদি চলে, যদি চলে এটা, তরলটা যদি মুভ করে, তাহলে তো এটা তো, দেখো তুমি, এই যে একেবারে টেবিলের সাথে যেই তলটা লাগা আছে তরলের, এটা কিন্তু ফিক্সড থাকবো। এটা তুমি কখনো দেখছো কিনা, লক্ষ্য করছো কিনা, এটা কিন্তু ফিক্সড থাকবে। আর মুভ করব কিন্তু উপরেরটা, উপরের জিনিসটা কিন্তু তোমার মুভ করবে। মানে ঘটনাটা ঘটে এমন যে তরল তো আস্তে আস্তে প্রবাহিত হয়। আস্তে আস্তে কেন হয়? কারণ নিচের যে সারফেসটা আছে, নিচের নিচের যে স্তরটা আছে, স্তর দিয়া বুঝাই, যে নিচের যে স্তরটা আছে সেটা লাইগা আছে তোমার টেবিলের সাথে, কি লাইগা আছে, তাই অনেকটা কি ফিক্সড, অনেকটা ফিক্সড আছে। কিন্তু এটার উপরের স্তরগুলা যেটি আছে, উপরের স্তরগুলা, উপরে যদি তুমি স্তর আকারে চিন্তা করো তরলের ফোঁটাটারে, এটা তরলটারে যদি তুমি স্তর আকারে চিন্তা করো, বিভিন্ন স্তর আকারে, স্তর তো তুমি যে কোনো যে কোনো সংখ্যক স্তরই চিন্তা করতে পারবা, তাই না? তো স্তর আকারে যদি চিন্তা করো, তাহলে উপরের স্তরগুলা কি সবার আগে মুভ করতে পারবা। সবচেয়ে বেশি গতিশীল হইব কোন স্তরগুলা? উপরের স্তরগুলা তোমার গতিশীল হবে। এই জিনিসটা বুঝছো কি? গতিশীল হবে উপরের, গতিশীল হবে উপরের স্তরগুলা, উপরের স্তরগুলা। হ্যাঁ, আর এমন তো একটা ফোঁটা দেখালে, এমন যখন কোটি কোটি ফোঁটা থাকবো তখনই তো একটা ফ্লো হইব না। তো উপরের স্তরগুলাই তো মেইনলি ফ্লো হয়, নিচের স্তরগুলা দেখবা, যত তুমি নদীতে যদি চিন্তা করো, নদীর উপরেই দেখবা ঢেউ, যত গভীরে যাইবা ঢেউ তত কমবো, যত গভীরে যাইবা ঢেউ তত কমবো। একেবারে তুমি যদি নদীর নিচে মাটিতে দাঁড়াও, তাহলে সেখানে দেখবা ঢেউ আছে কিন্তু খুবই কম, কারণ এটা মাটির সাথে লাগান তো। তো এটা ফিক্সড, পুরা ফিক্স না, এটা কিন্তু চলতে পারবো। লিকুইডটা কিন্তু এটাও নিচেরটাও কি চলতে পারবো। উপরের গুলা চলা শুরু করলে এক টাইমে কি নিচের গুলাও কি ফ্লো করবো, উপরের গুলা ফ্লো করলে এক টাইমে নিচেরটাও ফ্লো করবো। কিন্তু পরে, কিন্তু খুবই কম ওইটা। তাহলে এই স্তরগুলার মধ্যে কি তোমার গতি কিন্তু পার্থক্য আছে, স্তরগুলার ভিতরে তাহলে কি গতির পার্থক্য আছে। হ্যাঁ, প্রতিটা স্তরের ভিতরেই কিন্তু তাহলে গতির পার্থক্য আছে। প্রতিটি স্তরের স্তরের মধ্যে গতির
কিন্তু পার্থক্য আছে। তো আমরা বলতাছি কি উপরেরটা বেশি বেগ, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, এভাবে বলতাছি না আমরা? তাহলে তো তোমার দেখো যে জ্যাটটা একটু কম, ওই তো আস্তে চলতেছে, এখন তার উপরের বান্দা তো বেশি স্পিডে গেতাছে, তাই না? তাহলে ওই তো একটা বাধা দিতেছে না, নিচের বান্দা কি উপরেরটার একটা বাধা দিতেছে না? হ্যাঁ, এই যে নিচের বান্দা, ওর তো স্পিড কম, আর উপরের বান্দার তো স্পিড বেশি। এখন ওরা তো আর এমন না যে মাঝে ফাঁকা স্থান, এমন কি মাঝে কি ফাঁকা স্থান? আমরা তো স্তর কল্পনা করছি, কিন্তু বাস্তবে তো আর স্তর নাই। বাস্তবে তো পুরাটা একটা ফ্লুইডই, পুরাটা তো একটা তরলই, মানে সোজা চিন্তা কর, পুরাটা তো একটা পানি, সোজা চিন্তা করো পুরাটা তো একটা কি পানি, পানির ফ্লোই তো চিন্তা করতেছি আমরা, তাই না? তাহলে নিচের দিকের কণাগুলা আসতে গেতাছে, উপরের দিকের কণাগুলা দ্রুত গেতাছে। তো একটা রেসিস্টেন্স মানে একটা বাধা তুই দিবই, একটা বাধা পাইবো না? বাধা তো পাইবই, বাধা তুই একটা পাচ্ছি, বাধা তো পাচ্ছি, কণাগুলা একে অপরের সাথে ধাক্কা খায় একটা বাধা তো সৃষ্টি করতেছি। তো এই বাধাটাই হলো তোমার কি সান্দ্রতা, এই বাধাটাই কি আঙ্গু সান্দ্রতা, এই বাধাটাই আঙ্গু কি সান্দ্রতা। তাহলে এবার মেন বইয়ের সংজ্ঞাটা দেখো, তাহলে বুঝবা। এই যে মেন বইয়ের সংজ্ঞা বোল্ড করা আছে, দেখো কি লেখছে, যে ধর্মের দরুন, হ্যাঁ এবার বুঝছো এখানে কি মিন করছে বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে? বুঝছো? এটা কিন্তু চিত্র টিত্র ওনারা দেখায় নাই, আমি জাস্ট একটা বুঝানোর জন্য তোমার চিত্র দেখাইলাম। তো বুঝছো না কথা? হ্যাঁ, যে ধর্মের দরুন মানে যে ধর্মের জন্য কোন প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়। তো বিভিন্ন স্তর তো আমরা কল্পনা করলাম, আর আপেক্ষিক গতি, কারণ প্রত্যেকটার গতি ভিন্ন ভিন্ন, তখন কি একটা বাধা থাকে। নিচের কম স্পিড আলাগুলা উপরের গুলারে কি সংঘর্ষ হয়, বাধা দেয়। না না না, নিচের স্তরের সান্দ্রতা বেশি এমন কিছু না। না না, ওইটা তো গতি, সান্দ্রতা তো পুরা ফ্লোটারই। সান্দ্রতা কি, সান্দ্রতা এই পানির, সান্দ্রতা কার, এই পানির, পানির সান্দ্রতা, এই স্তরের সান্দ্রতা না। হ্যাঁ, পুরা পানির সান্দ্রতা হইলো পুরা পানি, স্তর গুলার না, স্তর গুলা তো আমরা কল্পনা করছি। ইস- এগুলা তো পানির কণা, এই স্তর গুলা দিয়ে ফ্লো যে হইতাছে, কি ফ্লো হইতাছে, পানির কণা ফ্লো হইতাছে না? তো যে কণাগুলার স্পিড কম, ওরা তো বেশি স্পিড আলা কণাগুলার বাধা দিবই। তো যার স্পিড বেশি সে তো বাধাপ্রাপ্ত হইবই। তুমি চিন্তা করো, ধরো ভিড় রাস্তা, তুমি তাড়াতাড়ি হাইটা যাইবা, তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হাইটা যাইবা, সবাই আস্তে আস্তে হাঁটতাছে, তোমার কি ধাক্কা দিয়েই তো যাইতে হইব। হ্যাঁ, তোমার তো ধাক্কায় ঠেলা ধাক্কায় যাইতে হইব, ওরকম ঘটনাটা। তাহলে মানুষগুলা যারা তোমারে বাধা দিতাছে, তো ওভারঅল তো তোমরা রাস্তায় যারা আছে সবাই তো মানুষ, তাহলে সান্দ্রতাটা কার, মানুষের। হ্যাঁ, আর কঠিন পদার্থের বেলা যখন দুইটা পদার্থের ভিতরে সংঘর্ষ, কঠিন পদার্থের বেলা ঘর্ষণটা কি, ধরো একটা পদার্থ আছে, ধরো এটা একটা পদার্থ হলুদ কালি, তার উপরে দিয়া ধরো বেগুনি কালির আরেকটা বক্স তুমি ঠেলা নিতাছ, ঠেলা ধরো ওইটা নিতাছ, তাহলে হলুদ কালিরটা কি ওরে একটা বাধা দিব না?
তুমি তো একবার স্মুথলি নিয়ে যাইতে পারবা না, ওইটা একটা বাধা দিবই। তো এটা হয় কি, দুটি কঠিন পদার্থের মধ্যবর্তী ঘর্ষণ। এটা কি দুইটা পদার্থের মধ্যবর্তী ঘর্ষণ। এটা কি দুইটা পদার্থের মধ্যবর্তী ঘর্ষণ। কিন্তু ফ্লুইডের বেলা মানে প্রবাহীর বেলা কিন্তু ইন্টারনাল। এই ঘটনাটা কি ইন্টারনাল না? পানির ফ্লো, পানির ফ্লো যে হইতাছে এটা পানির নিজের ইন্টারনাল ঘটনা। এখানে অন্য কোনো তরল তো নাই, অন্য কেউ তো নাই। অর ইন্টারনাল ঘটনা তো এটা, অর ইন্টারনাল ঘটনা। তাহলে সান্দ্রতাটা পদার্থের নিজেরই ধর্ম। আপেক্ষিক মানে হলো তুলনা, তুলনা। তুমি আপেক্ষিক শব্দটা বুঝো নাই এখনো, এত দিন হয়ে গেল। আপেক্ষিক শব্দ তো সাপেক্ষে বা তুলনায়, অন্যের সাথে কম্পেয়ার কইরা, কম্পেয়ার কইরা। ইংরেজিতে এটা মনে রাখো, কম্পেয়ার। এটা মনে রাখো, এটা মনে রাখো, অনেকেই বুঝে না এটি। ছোট ছোট টপিক। আপেক্ষিক মানে হলো কম্পেয়ার কইরা, একে আপের, একে অপরের সাপেক্ষে, দুইজনের ভিতরে কম্পেয়ার কইরা, তিনজনের ভিতরে কম্পেয়ার কইরা, এমনি আপেক্ষিক। কথা দেখলেই বুঝবে এটা। তাহলে আর একটা এক্সাম্পল আমরা দেখি। আলকাতরা নীলা ধরো, আলকাতরা আর পানি নীলা, পানি নীলা, কে আগে পড়বো? পানি কিন্তু আগে পড়বে, কারণ পানির সান্দ্রতা কি কম, ওর সান্দ্রতা কম। আর আলকাতরার সান্দ্রতা কি বেশি, সান্দ্রতা বেশি, তাই ওই আস্তে আস্তে পড়বে। এমনিও তো আলকাতরা অনেক ঘন হয়, খুবই আস্তে আস্তে চলে। দেখছেই তো মনে হয় আলকাতরা রাস্তাঘাটে দেখা যায়, কম দেখা যায়। রাস্তা ঠিক করার টাইমে দেয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তো আলকাতরাও মনে দেয়, ওইটা ঢালাইয়ের মিশ্রণে মনে দেয়। হুম। এরপরে দেখো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ, সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক। আমি দেখছি আলকাতরা ইসে, তোমার দোলাইখালি দেখছি, এখানে তো ওরা এটি নিয়ে কাজ করেই। হ্যাঁ, মেশিন টেশিনের দোকান টোকান আছে না, তুমিও হয়তো দেখা থাকছো, ওইখানে তো এটি নিয়ে কাজ করে। হ্যাঁ, কালো। হ্যাঁ, এগুলা দেখছো, দোলাইখালেই এটি থাকে। সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। তো এই টপিকে আসবো তোমার নিউটনের সূত্র, নিউটনের সূত্র এখানেও আসবে। তো এটা আমরা চিত্র দিয়া দেখি। আমরা তো একটু আগে দুইটা স্তর দেখলাম, এখন দুইটা স্তরে আমরা এ ক্ষেত্রফলের চিন্তা করি। দুইটারে কি ক্ষেত্রফলের চিন্তা করতেছি, এ ক্ষেত্রফলের চিন্তা করতেছি দুইটা।
দুইটারই ক্ষেত্রফল কি? এ। দুইটারই ক্ষেত্রফল এ। দুইটারই ক্ষেত্রফল কি? এ। এ ক্ষেত্রফল। দুইটা স্তর এই ক্ষেত্রফলের, মানে প্লেট চিন্তা করতে পারো তুমি, প্লেট চিন্তা করতে পারো। তো নিচেরটা ধরো ভি বেগে গেতেছে, নিচেরটা গেতেছে ধরো ডান দিকে ভি বেগে, আর উপরেরটা কি নর্মালি কি বেশি বেগে যায়। তো এটা আমরা ধরতেছি ভি প্লাস ডিভি, খুব ক্ষুদ্র পার্থক্য ধরলাম আমরা ডিভি দিয়া। এবং এই দুইটা প্লেটের, এই দুইটা স্তরের মধ্যবর্তী উচ্চতা ধরলাম আমরা ডিওয়াই, খুবই নগণ্য ধরলাম। মধ্যবর্তী উচ্চতার ডিওয়াই চিন্তা করলাম, খুবই নগণ্য দেখা ডি দিলাম, ডিওয়াই। তো এখন তুমি যদি ফোর্স দাও, তুমি নিজে যদি ফোর্স দাও, অ্যাপ্লাইড ফোর্স যদি দাও, সেটাই কোন দিকে, বেগটা যেহেতু তুমি ডান দিকে দিছো, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটাও দিতে বকই ডান দিকে। তো তাহলে কি তোমার উপরের প্লেটটা লড়বো, মানে ডান দিকে সরবো, মানে উপরের স্তরটা সরতাছে, তরলের উপরের স্তরটা সরতাছে। তো এটার রিলেটেডই নিউটন একটা সূত্র দিছিল, এই জিনিসগুলার সাথে রিলেটেড একটা সূত্র দিছিল, নিউটনের সূত্র। নিউটনের সূত্র নিউটনের সূত্রটা হইলো তোমার এ এবং উচ্চতার সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, মানে ডিভি ডিওয়াই, এই দুইটা গুণফল সমানুপাতিক হইব ফোর্স এফ। এই দুইটার সমানুপাতিক কি হইব? ফোর্স এফ। পরে যদি তুমি সমানুপাতিক চিহ্নটা উঠায় দাও, তাহলেই ইটা আসবো, ইটা এ ডিভি ডিওয়াই। এই যে ইটা যে আসলো, ইটা, এটা কি? ইটা চিহ্ন। এইটা চিহ্নটাই হইলো তোমার সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। এটাই কি আঙ্গ? সান্দ্রতা গুণাঙ্ক। এইটা চিহ্নটাই কি আঙ্গ? সান্দ্রতা গুণাঙ্ক। এইটা চিহ্নটাই কি আঙ্গ? সান্দ্রতা গুণাঙ্ক। তো সংজ্ঞাতে, মেন বইয়ের সংজ্ঞাতে নিউটনের সূত্রে যে সংজ্ঞা দিছে ওনারা, সংজ্ঞা অনুযায়ী ওনারা যেটা বলছে ওইটা হলো বিপরীত দিকে যে বল, নিউটনের সূত্রে হইলো বিপরীত দিকে যে বল। এই যে এটা হলো সূত্র, নিউটনের সূত্রটা এটা। দেখো কি লেখছে, প্রবাহীর দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শীয় সান্দ্র বল ক্রিয়া করে তা নির্দিষ্ট তাপমাত্রায় তার মান এফ, প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফল ও তাদের মধ্যকার বেগের নতি এর সমানুপাতিক, বেগের নতি এর সমানুপাতিক। তো এই সূত্রে, এই সূত্রটা যেটা লেখছে বাংলা সূত্রটা, এখানে বলছে কি না, স্পর্শকীয় সান্দ্র বল প্রবাহের বিপরীত দিকে, এই যে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্র বল ক্রিয়া করে। তো এই কথাটা মিন করতেছে এটা, যে এইবার চিত্রটা আবার দেখো, তুমি অ্যাপ্লাই করছো ফোর্স কোন দিকে? ডান দিকে, কিন্তু তরলের ইন্টারনাল যে ফোর্সটা যে বাধা দিতেছে সেটা কোন দিকে? হ্যাঁ, ওইটা কিন্তু তরলের ইন্টারনাল ফোর্স, ওইটা কিন্তু বাম দিকে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, নিচের আর উপরের স্তরের মাঝে কণাগুলা যে ধাক্কা দিয়া বাধাটা দিতেছে ওইটা, এটা আমরা এক্স্যাক্টলি তীর দিয়া তো দেখাইতে পারব না, কারণ কণা তো কোটি কোটি।
কণা তো কোটি কোটি, আমরা তো এই স্তর গুলাও কল্পনা করতেছি, তাই না? তো আমরা জাস্ট দিকটা দেখতেছি। তাহলে এফ যেটা হইলো কিসে, এটা হইলো তোমার কি ড্র্যাগ ফোর্স। এটা কি আঙ্গো ড্র্যাগ ফোর্স বলে, এটা ড্র্যাগ ফোর্স। এটা কি আঙ্গো এ দিকে। নিউটনের সূত্রে যে বলের কথাটা বলছে, সে বলটা হইলো আঙ্গো কি এই ড্র্যাগ ফোর্স বলছে। নিউটনের সূত্রে যে বলটা বলছে সেটা হলো ড্র্যাগ ফোর্স। বল যেটা বলছে, বল যেটা বলছে সেটা কি এই ড্র্যাগ ফোর্স বলছে, বুঝছো? মানে কি সান্দ্র বল। এই বলটা এক কথায় কি সান্দ্র বল, বাংলায় কি সান্দ্র বল, মানে সান্দ্র বল। এটা কি সান্দ্র বল। এই বলটা কি আঙ্গু সান্দ্র বল। সান্দ্র বল। নিউটনের সূত্রে বলটাই কি আঙ্গু সান্দ্র বল। তো ওই হিসাবে তো আঙ্গু একটা নেগেটিভ চিহ্ন থাকার কথা সূত্রে। ড্র্যাগ ফোর্স যদি আমরা বলি, তাহলে নেগেটিভ চিহ্ন থাকার কথা না? তো নেগেটিভ চিহ্ন থাকে, নেগেটিভ চিহ্ন এখানে একটা থাকে। বিভিন্ন বইয়ে দেয় নেগেটিভ চিহ্ন, বিভিন্ন বইয়ে দেয় না। তো আঙ্গু তখন স্যারের বইয়ে দেয় নাই, এই কারণে আমরা দিতাছিও না। কিন্তু ড্র্যাগ ফোর্স বললে নেগেটিভ চিহ্ন একটা থাকে, কারণ বেগের অপোজিটে তো, বেগ তো আঙ্গু ডান দিকে, আর ড্র্যাগ ফোর্সটা তো সান্দ্র বলটা তো বিপরীত দিকে। কিন্তু মান কিন্তু সমান, নেগেটিভ চিহ্ন দেওয়া আর না দাও মান কিন্তু আঙ্গু সমান দুইটা বলেরই। সমান ও বিপরীতমুখী বল। আমার কথাটা বুঝছো? সমান এবং কি বিপরীতমুখী বল। এই যে অ্যাপ্লাইড ফোর্স আর তোমার এই ড্র্যাগ ফোর্স কি সমান ও কি বিপরীতমুখী ফোর্স। তো মান যেটা বাইরে ওইটা সেমই বাইরে, মাইনাস চিহ্ন দেওয়া আর না দাও মান তো একই আসে। তো এই কারণে এত পেঁচায় নাই মেন বইয়ে। আর এই জিনিসটা যেটা লেখছে ওনারা, মানে এতটুকু বুঝছো কিনা, আমি যতটুকু বললাম এতটুকু বুঝছো? তাহলে এবার দেখো, মেন বইয়ের সূত্রে আবার এই জিনিসটারে নতি বলছে। নতি বলতে ওই অন্তরকটারই নতি বলছে। এই যে ডিভি বাই ডিওয়াই, মানে ডিডি ওয়াই অফ ভি, মানে তোমার দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরক, এটারই নতি বলে, বেগের নতি বলছে এখানে। এই নতি হইলো তোমার এই টার্মটাই, এই ডিভি ডিওয়াই এই টার্মটাই হলো নতি। এটাই হলো তোমার কি দূরত্বের সাপেক্ষে, লেখা রাখি, দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বা উচ্চতা লেখা রাখো, যেহেতু উচ্চতা দিয়ে দেখাইতেছি আমরা। উচ্চতার সাপেক্ষে, উচ্চতার সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। মেন বইয়েও লেখা আছে নতির সংজ্ঞা, মেন বইয়েও লেখা আছে, এই যে দেখো উপরেই লেখা আছে। যে দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরক হলো ডিভি ডিওয়াই, একে বেগের নতি বলে বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে। দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরক হলো ডিভি ডিওয়াই, একে বেগের নতি বলে। দেখছো লাইনটা? তো ইংলিশ গুলা জানা রাখা ভালো, কারণ তুমি আর কয়েক দিন পরেই তো ইংলিশে পড়ালেখা করবা, বাংলার যুগ শেষ হয়ে যাবে যদি ন্যাশনালে না পড়ো। ন্যাশনালে পড়লে বাংলা থাকবে, তবে ন্যাশনালের প্রশ্ন ইংলিশ বাংলা মিক্স থাকে আমার জানা মতে। তো এখন তুমি সংজ্ঞাটা পড়ো, এই নিউটনের সূত্রটা এখন পড়ো, তাহলে বুঝবা কি লেখছে।
তাহলে এবার বুঝছো সংজ্ঞা? না না না, তাপ, এটা বলছে তাপমাত্রার উপরেও নির্ভরশীল। মানে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা তাপমাত্রার উপরেও নির্ভরশীল হয়। তো এই কারণে নির্দিষ্ট তাপমাত্রা কথাটা লেখছে। এই যে নির্দিষ্ট তাপমাত্রা বলছে না, এটা মানে যে তাপমাত্রার উপরে সান্দ্রতা নির্ভর করে দেখা বলছে যে তাপমাত্রা আমরা ফিক্সড রাখলাম। তাপমাত্রা আমরা কি করলাম, ফিক্স রাখলাম। ফিক্স রেখে আমরা সূত্রটা দিলাম। তাপমাত্রা ফিক্স রেখে তার মান বলছে, তার মান। তার মান বলতে বুঝো না এই যে সান্দ্র বলের মান। হ্যাঁ, সান্দ্র বলতে প্রিয়া বুঝাইছে। এই বাংলা কথা বুঝতেই হতো। আর হ্যাঁ, এই যে স্পর্শকীয় সান্দ্র বল কি এখন, স্পর্শকীয় মানে বুঝো স্পর্শক বরাবর, মানে কণা যেটাই আছে কণাটা, এই যে একটু আগেই তো আমরা দেখাইলাম একটা পয়েন্টে বেগ স্পর্শক বরাবর, এটা ওই কণাটা যে পয়েন্টে আছে পয়েন্টে স্পর্শক বরাবর তোমার বলটা কাজ করবে। তো এইগুলাই কথা, মেন মেন ঘটনা এটি। তাহলে এরপর হইলো কি আঙ্গুর, এই যে সান্দ্রতা সহ, তাহলে এরপরে আহে কি আঙ্গুর সান্দ্রতা সহ। সান্দ্রতা সহটা তো আমরা অলরেডি দেখে লাইছি, এই সূত্রের মাধ্যমেই তো আমরা ইটাটা পায়ে গেলাম। সান্দ্রতা সহ ইটাটা পায়ে গেলাম তো সূত্রেই। তো এই সূত্রের মাধ্যমেই আমরা সান্দ্রতা সহ ইটার সংজ্ঞাটাও দিই। নিচেই আছে সংজ্ঞাটা, এবার পইরা দেখো, এটাও বুঝবা। এই যে সংজ্ঞা, দেখো কি লেখছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে, একক রাখতে মানে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে। মানে একক দূরত্বে মানে 1 মিটার দূরত্বে একক আপেক্ষিক বেগ, মানে 1 মিটার/সেকেন্ড আপেক্ষিক বেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে, মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা বা সান্দ্রতা সহক বলে। তার মানে কি, তোমার সবকিছুরে ওনারা ওয়ান ওয়ান ধইরা নিছে। 1 মিটার, 1 মিটার/সেকেন্ড বেগ, তারপর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, মানে এই সূত্রেই, নিউটনের সূত্রেরই ইটাটা আমরা বাইক করছি। কি বাইক করছি, ইটাটা বাইক করছি। হ্যাঁ, ইটাটা আমরা বাইক করছি, বাকি সবাই রে ওয়ান ওয়ান ধইরা। বাকি সবাই রে ওয়ান ওয়ান ধরলেই তো ইটাটা বাইরে হয়ে যাবো গা। তো ইটাটা তখন এফ এর সমান হয়ে যাইব। বাকি সবাই রে যদি ওয়ান ওয়ান ধরি তাহলে ইটাটা এফ এর সমান হয়ে যাইব। তাহলে সান্দ্রতা সহগটারে এমনি উনারা সংজ্ঞায়িত করছে এখানে। তো সান্দ্রতাঙ্ক বেশি হইলেই তোমার কি সান্দ্রতা বেশি, এটা হইলো মেন কথা। তাহলে মেন কথা হইলো এটা, যে সান্দ্রতা সহগ বেশি হইলে, সান্দ্রতা সহগ বেশি মানে সান্দ্রতা বেশি, সান্দ্রতা বেশি। তো এইটাটাই আঙ্গো তাহলে কি সান্দ্রতা মিন করতেছে মেনলি। তো সূত্র তো আমরা মেন বই থেকেই সংজ্ঞাটা আমরা পড়া নিলাম, কারণ এত বড় সংজ্ঞা লেখাটা প্যারা। মেন বই থেকেই সংজ্ঞাটা আমরা দেখলাম। সংজ্ঞাটা বুঝছো কিনা, সংজ্ঞাটা বুঝার কথা, নিউটনের সূত্র বুঝলেই সংজ্ঞাও বুঝবা। জাস্ট আমরা ওয়ান ওয়ান ইনপুট করছি সব জায়গায়। তাহলে যেই তরল গুলা এই নিউটনের সূত্র খাটে মাইনা চলে তারা হইলো নিউটনীয় তরল। যেটা এমসিকিউ টপিক, যে সব তরল, যে তরল নিউটনের সূত্র মানে, উপরের নিউটনের সূত্র মানে, নিউটনের সূত্র মানে তারা কি নিউটনীয় তরল।
নিউটনীয় তরল। যেমন পানি, এক্সাম্পল কি পানি, আঙ্গ এক্সাম্পল হইল পানি। পানি কি আঙ্গ একটা নিউটনীয় তরল, কারণ উপরের সূত্রগুলা কি ওরা মানে। তারপরে অনিউটনীয় তরল তেলে কারা, যারা এই সূত্র মানে না, যারা এটা মানে না তারা অনিউটনীয়। যারা মানে না তারা কি অনিউটনীয়। অনিউটনীয়, নিউ অনিয়। তো এমন এক্সাম্পল হইল আঙ্গ তেল রং। এমন এক্সাম্পল হইল আঙ্গ তেল রং। তেল রং। তো এরপর হইলো আঙ্গ মেন জিনিস ইটা। ইটা এর ই একক আর মাত্রা ওগুলা লেখা নেই, এটি নিচে লেখি, নিচে পাঠাই। সমস্যা নাই, তুমি নিচে লেখো। তো আমরা মাত্রাটা দেখে নেই। মাত্রাটা ওই নিউটনের সূত্র থেকেই আনছে, নিউটনের সূত্রটাই চেঞ্জ করে এইভাবে আনছে, ডিভি ডিওয়াই। তাহলে কি হয়, উপরে কি বল, নিচে ক্ষেত্রফল, তারপর বেগ ভাগ দূরত্ব, পরে এভাবে হিসাব কইরা কইরা আনছে। এগুলার হিসাব তো তোমার দেখাইছি আগে। তো আমরা হিসাব আর দেখুন না, আমরা ডাইরেক্ট দেখে নেই মাত্রাটা কি। মাত্রাটা হইলো তোমার মিটার পার লেন্থ, মানে ম্যাস পার লেন্থ পার টাইম। ম্যাস পার লেন্থ পার টাইম, মাত্রাটা আঙ্গ হইলো এটা, ম্যাস পার লেন্থ পার টাইম। মানে এই উপরে এই সূত্রটা থেকে হিসাব করে করতে থাকলে এটা আসবে। বলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা, বেগের মাত্রা, দূরত্বের মাত্রা বসাইলে ইউটি আসবে। হিসাব করতে থাকলে এটি আসবে। তো ওটি আঙ্গুল লাগবো না, প্রতিপাদন তো আঙ্গুল লাগবো না, আমরা এটা মুখস্থ। আর বাইক করা তো তোমার শিখাইছি আগে, বাইক করা তো আমরা অনেক দেখছি আগে। এককটা এটার মতোই, এককটাও তো এটার মতো। একক কয়েকটা আছে, একক কয়েকটা আছে, মাত্রার মধ্যে হুবহু একক কি হইব কত। প্রথমে কি ম্যাস, ম্যাস তাহলে কি হইব কেজি, ম্যাসের একক কেজি। লেন্থ, তারপর আছে কি লেন্থ ইনভার্স ওয়ান, তাহলে লেন্থের একক কি মিটার, মিটার ইনভার্স ওয়ান। তারপর কি টাইম ইনভার্স ওয়ান, টাইমের একক কি সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা বুঝছো। তাহলে এটা একটা একক, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। এটার সাথেও আরেকটা আছে বা দিয়া, সেটা হলো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু, বা আরো সোজা একক যেটা ওইটা হলো তোমার প্যাসকেল সেকেন্ড, প্যাসকেল সেকেন্ড। ওই নিউটন মিটার ইনভার্স টু রে প্যাসকেল লেখা যায় যে, তাহলে এটা আরো সোজা একক কি প্যাসকেল সেকেন্ড। আর এগুলাই তোমার এসআই একক, এগুলাই কি আঙ্গো এসআই একক, এগুলো সবই এসআই ইউনিটে আছে যে, এই কারণে এটাই কি এসআই ইউনিট, এসআই এককের ভিতরে পড়ে এগুলাই। কিন্তু আরেকটা আছে যেটা এসআই একক না, ওইটা হইলো তোমার পয়েস। আরেকটা একক হইলো তোমার পয়েস। এটা হলো বিজ্ঞানী পয়সুলির নাম অনুসারে সান্দ্রতাঙ্কের আরেকটি একক হচ্ছে পয়েস। আরেকটা একক হলো পয়েস। এটা কিন্তু সমান না, এই কারণে ভিন্নভাবে লিখতেছি আরেকটা। উপরে তিনটা কিন্তু সমান, উপরের তিনটা কি সমান, উপরের তিনটা সমান, কিন্তু নিচেরটা ভিন্ন, নিচেরটা ভিন্ন, ওইটা পয়েস। তো পয়েসের হইব তোমার 10 পয়েস ইকুয়াল টু, 10 পয়েস ইকুয়াল টু হইব তোমার
এক ওইটা, ওই যে উপরে যেটা দেখ, উপরের তিনটা, মানে উপরের তিনটা। 10 পয়েন্ট মানে উপরের তিনটা। ওই খারাপ মানে উপরের তিনটা। বুঝছো কথা? না বুঝলে আমি একটু ভালোভাবে দেখাই। যে ওয়ান, ওয়ান, ওয়ান যদি দাও তাহলে এখানে হইব কি 10 পয়েন্ট। আর এখানে বাটা যদি সরায় যদি তুমি সমান চিহ্ন দাও তাহলে এইভাবে লিখতে হবে। এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। বুঝতে দিলে? এরপরে আমরা ইটা দেখি, তাপমাত্রার ঘটনাটা দেখি। ই তো আইসা পড়লো, অঙ্ক তো আইসা পড়লো। তাহলে আমরা অঙ্কটা কইরেই নেই। তাহলে অঙ্ক আমরা পরে করুন নে। এটা নিচে পাঠাই দিই, কালকা করুন নে। অঙ্ক তো দুই তিনটা। থিওরি তো অনেক আছে, এই টপিকে তো থিওরি অনেক আছে, সব নতুন থিওরি তো বুঝার আছে। এটি ইন্টারেস্টিং টপিক, তো অনার্সেও পাইবা এটি। এই কারণে ইংলিশ গুলা, ইংলিশ সবই জানা উচিত এখন। পরে গিয়া আবার খাপ খাওয়াইতে পারবে না। বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে কঠিন লাগবে। যেমন ম্যাথে আমার বন্ধু বুঝে না তোমার গুরুমান লঘুমানের অঙ্ক। ম্যাথে তো ফার্স্ট ইয়ারেই আমরা তখন ম্যাক্সিমা মিনিমা বলি ওগুলার ইংরেজিতে। তো ওই তো ওইটি দেখা ভয় পাওয়া গেছে অঙ্ক দেখা। পরে কয় ক্রিটিক্যাল পয়েন্ট বাইক করতেছে, এই ক্রিটিক্যাল পয়েন্ট কি আমি তো বুঝতেছি না। ম্যাক্সিমা মিনিমা বাইক করার বেলা ক্রিটিক্যাল পয়েন্ট বাইক করতেছি কেমনে। পরে আমি ওরে কইলাম তুই ইন্টারে চরম বিন্দু বাইক করা শিখোস নাই লঘুমান গুরুমান বাইক করার অঙ্কে। পরে কয় চরম বিন্দু, আমি কি চরম বিন্দু শব্দ বলার সাথে সাথে বুঝে গেছে অঙ্ক। অঙ্ক আর ওরে বোঝা নাই, বোঝানি লাগে নাই ওরে অঙ্ক আর। মানে চরম বিন্দু তো বাইক করোই তোমরা লঘুমান গুরুমান বাইক করার টাইমে। হ্যাঁ, অন্তরীকরণে। হ্যাঁ, জিরো দইরা ফার্স্ট ডেরিভেটিভ জিরো দইরা। হ্যাঁ, ভার্সিটিতে ওইটা হইলো, তোমরা যেটা শিখছো না ইন্টারে, ওইটা হইলো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কয় ওইটার। তোমরা লঘুমান গুরুমান বাইক করে যে টপিকটা শিখছো ওইটা বলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। আর এটা বাদেও আরেকটা আছে, ওইটা হলো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। মানে তোমার দ্বিতীয়বার অন্তরীকরণ আর করা লাগে না, একবার অন্তরীকরণ করলেই হয়। তো ওইটাও ইজি, ওইটা বেশি ইজি আসলে। ওইটা ইন্টারে দেয় নাই, ইন্টারে দিছে এইচএসসি দিছে তোমার এটাই। তো তো এটার ঘটনা আছে। ফার্স্ট ডেরিভেটিভ আবার অনেকে হয়তো বুঝবো না, কনসেপচুয়ালি চিন্তা করা লাগে তো অনেক। কনসেপ্টটা এত সবাই নিতে পারবো না, ম্যাথের কনসেপ্ট এত নিতে পারবো না। তবে এটা মাথায় রাখো যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে সব অঙ্ক করা যায় না, ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে সব করা যায়, এটা মনে রাখো। ফার্স্ট ডেরিভেটিভ দিয়া কিছু থাকে, কিছু অঙ্ক থাকে যেগুলার তুমি গুরুমানও বাইক করতে পারতাছো না, লঘুমানও বাইক করতে পারতাছো না। তো ওইটা দিয়া সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট তুমি করতে পারো না। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে তুমি বুঝবেই না ওইটা কি মিন করতেছে। ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে তুমি এটা বলতে পারো যে এটা লঘুমানও না গুরুমানও না। মানে তুমি
এই অঙ্ক যে করছো, তুমি তো করছো রিসেন্টলি করছো অন্তরীকরণ, তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের একটা লুপহোল কিন্তু অলরেডি তোমার দেখার কথা, যে তুমি ডাবল ডেরিভেটিভ হয় গ্রেটার দেন জিরো নাও, নাইলে কি লেস দেন জিরো নাও, এই দুইটা জিনিস নাও না। এখন ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হয়ে গেলে কি হইব? ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তাহলে তো তুমি বলতে পারতাছো না লঘুমান না গুরুমান, বলতে পারতাছো? এগুলাও তোমার তখন কি ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে এগুলা টিও বাইট করা যায়। এখন এমন ফাংশন তো থাকতেই পারে যে ডাবল ডেরিভেটিভ জিরো হয়ে গেল, এমন ফাংশন থাকতেই তো পারে। ফাং- হ্যাঁ, না চরম বিন্দু দুইটাতেই লাগে, চরম বিন্দু বাইট করা ফার্স্ট স্টেপ। এখানে যে দুইটা টেস্টের নাম বললাম না, এই দুইটা টেস্টেই তোমার চরম বিন্দু বাইট করা লাগে প্রথমে। হ্যাঁ, চরম বিন্দু বাইট না করলে তুমি বাইট করতে পারবে না তো। দুইটা মানে ম্যান্ডাটরি। না, এটা ইনকনক্লুসিভ বলে ইংরেজিতে, মানে এটা অমীমাংসিত, বাংলায় হলো অমীমাংসিত। আর তোমার ওইটাও বাইক করা যায় ফার্স্ট ডেরিভেটিভ দিয়া। হুম। যদি তোমার নাই থাকে একেবারেই লঘুমান গুরুমান, ওইটাও বাইরে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে। না, এটা তুমি কি শিখবা? আঙ্গো ম্যাথের পোলা পাইনি তো অনেকে এটা জানে না ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ভাইভাতে জিগে আটকাইছে না, অনেকে তো ধরা খায় গেছে। অবশ্য অবশ্য যারা শিখে নাই ওরা এত শিখেই নি। ওরা ওই যে ইন্টারে আসলো তো, ওরা হয়তো ওই টপিক লঘুমান গুরুমানের টপিক আর আলাদাভাবে পড়েই নাই। ভাবছে যে ইন্টারে তো পড়ছি, এভাবে চিন্তা করছে যে ইন্টারে তো পড়ছি আর নতুন করে পড়ার কি আছে, এটা দিয়েই তো অঙ্ক করা যাইতেছে। কিন্তু হ্যাঁ, কারণ পরীক্ষায় তো অঙ্ক আসে, পরীক্ষায় তো আর জিগায় না যে এই টেস্ট দিয়া করো। পরীক্ষায় তো আসে অঙ্ক যে লঘুমান গুরুমান বাইক করো, ইংরেজিতে ম্যাক্সিমাম মিনিমা, তো এক পদ্ধতিতে করলেই হয়, তো সবাই ইন্টারেটটা মারতো। তো এটা, হ্যাঁ, এটা যে ভাইভাতে জিগাইছে যারা ভালো স্টুডেন্ট ওরা তো পড়ছেই মোটামুটি, ওরা তো পারছেই, যারা একটু কম পড়ালেখা করছে ওরা তো কট। ভাইভাতে তো জিগায়, জিগায় ধরা, বলে যে এইভাবে এভাবে করতে হয়, পরে টিচার বলে, আমার বন্ধুরাই তো জিজ্ঞেস, আমার বন্ধু বলে যে এভাবে এভাবে করতে হয়, ওই তো খুশি স্টুডেন্ট, গো তো পড়ায় এটি মুখস্থ। পরে স্যারে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তুমি যা বলেছো সঠিক আছে, কিন্তু এটা তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ফার্স্ট ডেরিভেটিভটা হলো এবার, তখনই তুই কট। তাহলে দেখো, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, তো আমরা তরলেরটা আগে দেখি। তরলেরটা, তরলেরটা এটা মনে রাখবা যে তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা কমে, তরলের সান্দ্রতা কমে। তাহলে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব কি? তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা কি কমে। আর তোমার গ্যাস যেটা, তাহলে তো গ্যাসেরটা সান্দ্রতা হইব তোমার বাড়ে, তাপমাত্রা বাড়ালে। তুমি কপি করে নিই। আহ, লেখলেই তো কপি তো উড়ুন দুরুন জায়গায় হয়ে যায়। তো তাপমাত্রা বাড়ালে তোমার গ্যাসের সান্দ্রতা
গ্যাসের সান্দ্রতা বাড়ে। তো তোমার তরলেরটার বেলা সূত্র তোমার ওরকম ভাবে বানাইতে পারে নাই বিজ্ঞানীরা। এই যে তরলের সান্দ্রতা যে কমে তাপমাত্রা বাড়ালে, ওইটার তেমন ভালো সূত্র দিতে পারে নাই, কিন্তু একটা সূত্র ওনারা লেখছে মেইন বইয়ে, লগ ইটা দিয়া, a+b/t, এমন একটা সূত্র লেখছে। তো এটা ফ্যাক্ট না, এই সূত্রটা ফ্যাক্ট না, তো এটা আমরা মিশা দিলাম। তো গ্যাসের বেলাও একটা সূত্র ওনারা দিছে, সে সূত্রটাও সেটাও তোমার লাগবে না পরীক্ষায়, কিন্তু দিছে ওনারা, এটা দিছে। তো সূত্র লেখা লাগবে না, তুমি জাস্ট বাংলা লাইন লেখো। তাহলে তোমার এখানে দুইটা জিনিস আসলো। তো একটা আরেকটার বিপরীত কিন্তু, দেখছো, একটা আরেকটার কি বিপরীত। তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা কমে। তো রিজন তো এটা বুঝে যায়, তরলের কণাগুলা, তো একটা তরলেরটা চিন্তা করো, তরলের কণাগুলা একটার সাথে আরেকটা কাছাকাছি অবস্থানে আছে না, গ্যাসের তুলনায় তো কাছাকাছি অবস্থানে আছে, তাই না? তো যখনই তুমি তাপমাত্রা বাড়াইলা, এই কণাগুলা কি হইব, যে কণাগুলা আছে, কণাগুলা ধরো দুইটা কণা বিপরীত দিকে যাইব না, কারণ প্রসারিত হইব না, তাপমাত্রা বাড়াইলে তো প্রসারিত হইব, প্রসারণ হইব, মানে তাহলে তোমার কণাগুলা ছড়ায় যাইব, চারিদিকে কণাগুলা ছড়ায় যাইব, চারিদিকে কণাগুলা ছড়ায় যাইব, কণাগুলা যদি চারিদিকে ছড়ায় যাইতে থাকে, যত তাপমাত্রা বাড়াইবা তরলের কণাগুলা চারিদিকে ছড়ায় যাইতে থাকবো, তাহলে কি ঘর্ষণ গুলাও কি কমতে থাকবো, কণাগুলার মধ্যকার যে ঘর্ষণ, মানে যে কণাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাইব কি কম, কারণ তারা তো ছড়ায় যাইতেছে, চারোদিকে ছড়ায় যাইতেছে, তাহলে একটার সাথে তো আরেকটা বাড়ি খাইবো না। তাহলে যদি বাড়ি কম খায়, তাহলে সান্দ্রতা কি হইব, কমবো। তাহলে হ্যাঁ, তাহলে ধাক্কা কম মানে কি সান্দ্রতা কম, কণাগুলা কণাগুলা ঠিক আছে না? এবার তরলেরটা তো ইজি, গ্যাসেরটাতে একটু চিন্তা করতে হয়। গ্যাসেরটাতে তো গ্যাস অলরেডি অনেক দূরে দূরে কণাগুলা, একটা কোণা যদি এদিক থাকে আরেকটা কোণা তো এদিক, ধর একটা কোণা এদিক, তাহলে আরেকটা কোণা তো অনেক দূরে, অনেক দূরে তো, একটা কোণা যদি বামে থাকে আরেকটা কোণা তো ডানে অনেক দূরে থাকে, মাঝে তো দূরত্ব অনেক, একটার সাথে আরেকটা তো নর্মালি ধাক্কা খাই না। কিন্তু যখন তুমি তাপমাত্রা বাড়াইলা, তখন কি গ্যাসের কণাগুলা কি গতিশক্তি প্রাপ্ত হয়, তোমরা রসায়নে এটি দেখছো। তো তাপমাত্রা যত বাড়াইবা গ্যাসের কণাগুলা অত গতিশক্তি প্রাপ্ত হইব, অত কি ছোটাছুটি বাড়বো, কণাগুলার কি ছোটাছুটি বাড়বো, কণাগুলা গতি বাড়বো, গতি বাড়বে, গতি বাড়বে, ছোটাছুটি বাড়বে, ছোটাছুটি বাড়বে, ছোটাছুটিও বাড়বে, তার মানে তোমার র্যান্ডমনেসটাও বাড়বে, র্যান্ডমনেসটাও কি বাড়বে, র্যান্ডমনেস, এই ওয়ার্ডটাও কি বাড়বে। র্যান্ডমনেস দিয়ে আমি বুঝাচ্ছি কি, মানে এলোমেলো ভাবে, এলোমেলো গতিতে কণাগুলার ছোটাছুটিটা কি বাড়বে। মানে আগে তো নর্মাল গ্যাসটা আসছিল, স্টেবল আকৃতিতে আসলো, খুব দূরে দূরে কণাগুলো আসছিল, কিন্তু স্তর দিয়ে যদি চিন্তা করো, তাহলে তোমার উপরের স্তরগুলা গতিতে ছিল, নিচের স্তরগুলা কি ফিক্সড ছিল, কিন্তু যখন তুমি তাপমাত্রা বাড়া দিলা, নিচের গুলাও কি গতিপ্রাপ্ত হইলো, হ্যাঁ গতিপ্রাপ্ত হয়ে ওরাও ছোটাছুটি করে উপরে গেতাছে। মানে এখন পাত্রে, যে পাত্রে তুমি গ্যাসটা নিছো, ওই পাত্রে সবগুলা কণাই কি র্যান্ডম ভাবে দৌড়াদৌড়ি করতেছে আগের থেকে বেশি গতিতে। আর যখনই এটা হয়, তখন একটার সাথে আরেকটার কি ঘর্ষণ, মানে ধাক্কা,
মানে প্রত্যেকটা কণার সাথে প্রত্যেকটা কণার কি বাড়ি যে খাইতেছে, এই বাড়ি খাওয়াটা কি বাড়তাছে না? প্রতিটা কণার একটার সাথে আরেকটার কি বাড়ি খাওয়াটা বাড়তাছে, মানে ধাক্কাটাও কি বাড়তাছে। ধাক্কা কণাগুলার কি ধাক্কাও কি বাড়তাছে। কণাগুলা কণাগুলার ধাক্কাগুলাও কি বাড়তাছে। তো ধাক্কা বাড়া মানে কি ঘর্ষণটাও বাড়তাছে। ঘর্ষণ কি আগে তো নরমাল আছিল, আগে কোনো তেমন ঘর্ষণ ছিল না। এক কণা ছিল এখানে, আরেক কণা ছিল অনেক দূরে, একটার সাথে আরেকটার মানে বাড়ি খাওয়ার সম্ভাবনাই ছিল না। কিন্তু এখন গতি দেওয়াতে উল্টা আরো বাড়ি খাচ্ছে। গতি দেওয়াতে, আর গতিটা আইছে কেন? ওই যে তাপমাত্রা বৃদ্ধি করছে দেখে গতিপ্রাপ্ত হইছে। আর এই কারণে কি তখন সান্দ্র বল কি বাড়তাছে, সান্দ্রতাঙ্কও কি সান্দ্রতাও কি বাড়তাছে। তো হ্যাঁ, তো গ্যাস তো তুমি পাত্রে নিয়েই তো কাজ করো। গ্যাস তো তুমি খোলা খোলা কোনো জায়গাতে তো আর তুমি গ্যাস তো গ্যাসের টেস্ট তো আমরা কোনো না কোনো পাত্রে নিয়েই করি। গ্যাস তুমি হাত দিয়ে তো আর ধরতে পারবা না। হ্যাঁ, গ্যাস তো তোমার পাত্রে নিয়েই করতে হবে। তো র্যান্ডমনেস আরেকটা টপিক হয়েছে তোমার ভরবেগ স্থানান্তর। এটার সাথেই অ্যাড করতে হবে তোমার ভরবেগ স্থানান্তর। ভরবেগ স্থানান্তর স্থানান্তর ভরবেগ স্থানান্তরটাও কি বাড়বে, মানে যখনই একটা কণার সাথে আরেকটা কণা বাড়ি খায়, একটা কণার সাথে যখনই আরেকটা কণা বাড়ি খায়, তখনই তোমরা স্কুলে থাকতে দেখছো না ভরবেগের পরিবর্তন হয়, m1 v1 m2 v2 এইগুলার সূত্র টুত্র দেখছিলাম মনে বলে। আমিও ভুলে গেছি গা, বল চ্যাপ্টারে আসলো স্কুলে থাকতে। তো তোমার ভরবেগ তো স্থানান্তর হয়, এটা তো তুমি জানোই, যে একটা কণার সাথে আরেকটা কণা যখনই বাড়ি খায় তখন কি ভরবেগটা স্থানান্তর হয়। এই জিনিসটার কারণে এটা আরেকটা কারণ, ভরবেগটা স্থানান্তর হয় যার কারণে র্যান্ডমনেস বাড়ে, ভরবেগ ধাক্কা বাড়ে, ভরবেগ স্থানান্তর হয়, ঘর্ষণ বাড়ে, এই কারণে সান্দ্রতাও কি বাড়ে। এগুলাই মানে কারণ গ্যাসেরটা। তাহলে এই পর্যন্তই থাকুক। এরপরে তোমার ইও আছে, মানে চাপের প্রভাবটাও আছে, ওইটা রিডিং করলেই বুঝবা। নিচে চাপের প্রভাব আছে, এই যে 2-3 লাইন আছে চাপের প্রভাব, ওইটা রিডিং ওইটা রিডিং করলেই বুঝবা।